আচ্ছা, তো এইখানে মোট ক্রিয়াশীল বল হবে 0। আচ্ছা, তো নিউটনের হুম। দ্বিতীয় সূত্র অনুযায়ী আমাদের কি ছিল, যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমান। বল যদি 0 হয় তাহলে মোট ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে? বলো। তোমাদের কথা যে কেন শোনা যাচ্ছে না বুঝতেছি না। কি দেখো শোনা যায় না? এখন 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 শোনা যাচ্ছে, যখন প্রশ্নের অ্যান্সার দাও তখন তো একটা কথাও শোনা যায় না। না না না, তখন হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী বল যখন 0 হবে ভরবেগের পরিবর্তনও 0 হবে, এটা বুঝতে সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোট ভরবেগের পরিবর্তন কত? ডেল পি এ প্লাস ডেল পি বি ইজ ইকুয়াল টু 0। তার মানে এফ বি ইন্টু ডেল টি। দেখো আমাদের এইখানে আবার ভরবেগের পরিবর্তন আবার ডেল পিবি থেকে ডেল পি এ বিয়োগ করে দিও না, এটা কিন্তু একটা বস্তুর ভরবেগের পরিবর্তন না, এটা দুইটা আলাদা আলাদা বস্তুর পরিবর্তন। সো দুইটার মোট ভরবেগের পরিবর্তন হবে দুইটার পরিবর্তনের যোগফল। আচ্ছা। আচ্ছা, এখানে হবে ডেল টি। সো এটা 0। সো আমরা যদি এইদিকে যদি বিয়োগ করে যদি একটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে? ডেল টি বাদ বাদ চলে যাবে, তাহলে আমাদের এখানে হবে এফ বি ইজ ইকুয়াল টু মাইনাস এফ এ, বা এফ এ ইজ ইকুয়াল টু মাইনাস এফ বি, তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো। তো এইটা আমাদের কি, এইটা আমাদের তৃতীয় সূত্র প্রকাশ করে না? হুম। আর এইটা আমাদের কি প্রকাশ করে, এই যে আমাদের মোট ভরবেগের পরিবর্তন যে 0, এইটা আমরা কোন সূত্র থেকে পাইলাম? এই যে এইটা আমরা পাইছি দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, বুঝছো? বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এরপরে আমাদের, হ্যাঁ এরপরে আমাদের আমাদের নিউটনের যে গতিসূত্রের ব্যবহার, এগুলো আমরা ভেক্টরে অলরেডি একবার পড়ছিলাম। এই যে আমাদের হাঁটার ক্রিয়া সম্ভবত আমরা পড়ি নাই, নাকি পড়ছি, আমার তো নিজেরই মনে নেই। আমরা তো এটা মনে হয় পড়ছিলাম, ওই যে পা দিয়ে তির্যক ভাবে বল প্রয়োগ করলে পা হ্যাঁ। একটা বিপরীত দিকে বল প্রয়োগ করে, আমরা তো এটা মনে হয় পড়ছিলাম। তো এইটাই দেখো, এটা তোমাদের লেখা আছে। আমি তোমাদের আরেকবার বুঝাই দেই, যে আমাদের বাম পা দিয়ে আমরা এই যে তির্যক ভাবে যে এই যে ক্রিয়া বলটা আমরা যখন প্রয়োগ করব, আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের একটা প্রতিক্রিয়া বল এখানে এই প্রযুক্ত হয়। তো এই যে এই অ্যাঙ্গেল আমাদের এই যে আনুভূমিকের সাথে যদি থিটা কোণে যদি আমরা বল প্রয়োগ করি, মানে আমাদের প্রযুক্ত বলটা যদি থিটা কোণে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আমাদের থিটা কোণই হবে। আমাদের প্রতিক্রিয়া বল, তো প্রতিক্রিয়া বলে যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, সেহেতু এটা হবে আমাদের আনুভূমিক উপাংশ, এটা আমরা জানি, আর কস থিটা। এবং আর সাইন থিটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। আচ্ছা শোনো, তোমাদের এটা একবার লেখা আছে, আমি বলি, তোমরা এটা পরে যদি এটা অবশ্যই লিখতে হবে। তোমরা পরে মানে ভিডিও দেখে দেখে আমার কথা শুনে শুনে লিখে নিও, কারণ এগুলো লিখতে গেলে আমাদের সময় চলে যাবে, আমরা একই জিনিস তাহলে বারবার পড়তে মানে আমার দরকার নাই তো একই জিনিস বারবার পড়ার। তো আমরা এখানে লিখবো যে পিছনের পা দ্বারা তির্যক ভাবে বল প্রয়োগ করলে আমাদের এই যে মাটিও তির্যক ভাবে প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করে। তো আর আর দুইটা উপাংশে বিভক্ত হয়ে যায়, একটা আনুভূমিক উপাংশ একটা উলম্ব উপাংশ। তো আমাদের উলম্ব উপাংশ আর সাইন থিটা, এইটা আমাদের এখানে কি করে বলতো? উলম্ব উপাংশ আর সাইন থিটা আমাদের ওজনকে বহন করে, কারণ ওজন হচ্ছে আমাদের নিচের দিকে, এটা আর সাইন থিটার বিপরীত দিকে। সো আর সাইন থিটা ওজনকে বহন করে, এবং আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে কে? আর কস থিটা। হ্যাঁ, আর কস থিটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তোমরা এগুলো লিখবা, মানে আমি যা বললাম এখানে বিস্তারিত লিখবা, আর কস থিটা সামনের দিকে নিয়ে যেতে।
সাহায্য করে। এরপরে হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি টানা। আচ্ছা, এইখানেও সেম কাজ। এই যে এইখানেও আমাদের ঘোড়া পিছনের পা দিয়ে এফ বল এইদিকে প্রয়োগ করতেছে, এবং এফ এর এই যে প্রতিক্রিয়া বলটা আমাদের এই দিক বরাবর ক্রিয়াশীল উপরের দিকে। এবং এই যে আমাদের আনুভূমিকের সাথে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে এই কোণটাও হবে আমাদের থিটা, এই যে এই কোণটাও হবে আমাদের থিটা। এই যে এইখানে তো দেখা যাচ্ছে না, এই যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো সেম ভাবে এখানে এফ কস থিটা আনুভূমিক উপাংশ, এফ সাইন থিটা উলম্ব উপাংশ। এখানে এফ সাইন থিটা একই কাজ করবে, ঘোড়ার ওজনকে বহন করবে, এবং এফ কস থিটার জন্য ঘোড়া সামনের দিকে এগিয়ে যাবে। এগুলো লিখতে পারবা না? হ্যাঁ। এগুলো লিখবা, এই যে আমাদের দুইটা একই জিনিস। তো আমি এ- এগুলো লিখে আর সময় নষ্ট না করে, এই যে আমাদের নৌকার গুণটা না তোমাদের আমি লিখে দিছিলাম, এটা আমাদের এটা আমাদের ভেক্টর চ্যাপ্টারও আছে। আমি আর এটা লিখে দিব না, কারণ এগুলো লিখে দিলে টাইম ওয়েস্ট। নৌকার গুণটা না। আর এই যে আমাদের বন্দুকের গুলি ছোড়া, এটা আমাদের একটু পড়তে হবে। দেখো, তো তোমরা তো এই বন্দুক টন্দুক কখনো ইউজ করো নাই, ওটা তো আমিও ইউজ করি নাই, কিন্তু তোমরা তো এটা জানো যে আমাদের বন্দুক থেকে গুলি ছুড়লে আমাদের বন্দুকটা পিছনের দিকে চলে আসে। এটা তো জানো না? হুম। হ্যাঁ। তো এইটা আমাদের কেন চলে আসে বলতে পারবা? পশ্চাৎ বেগের কারণে। হ্যাঁ, পশ্চাৎবেগের কারণে, বাট পশ্চাৎবেগটা কেন সৃষ্টি হয়? আচ্ছা দেখো, আমরা এটা এটা নিউটনের থার্ড ল দ্বারা এটা এটা ব্যাখ্যা করতে পারি। মানে আমাদের বুলেটটা যখন এই যে বন্দুকের ভিতরে যখন থাকে, তখন আমরা যখন এই যে মানে নল চাপি, নল বলতে এটাকে তো ইংরেজিতে বলে ট্রিগার। আমরা যখন ট্রিগার চাপার ফলে যখন বুলেটটা বন্দুক থেকে বের হয়ে যায়, এই যে বন্দুক সরি বুলেটটাকে বের করে দেওয়ার জন্য এই যে আমাদের বন্দুকটা তো বুলেটের উপর একটা বল প্রয়োগ করে, তাই না? তাই জন্য তো বুলেটটা বের হয়ে যায়। তোমরা তোমরা খেলনা পিস্তল গুলা তো দেখছোই। তো খেলনা পিস্তল গুলা হুম। আমাদের যেহেতু অত বেগে বুলেটটা বের হয়ে যায় না, ওই জন্য পিছনের দিকে অত বেশি আসে না। তো এগুলো আমাদের আসল বুলেট, আসল গুলি দেখলে বোঝা যায়। তো এইখানে আমাদের বন্দুকটা গুলির উপর একটা প্রচন্ড মানে বড় একটা বল প্রয়োগ করে জন্য বুলেট খুবই জোরে বের হয়ে যায়। তো এই যে বল প্রয়োগ করলো গুলির উপর, গুলিও তো এই যে নিউটনের থার্ড ল অনুসারে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কার উপর? বন্দুকের উপর। তো এই জন্য এই যে তো গুলি যদি সামনের দিকে যায়, তো আরে আমি কি বলতেছি, বুলেট যদি সামনের দিকে যায়, দেখো এখানে বুলেট যদি সামনের দিকে যায়, এফ বল প্রয়োগ করে, এই এফ বলটা কে কার উপর প্রয়োগ করবে? এই এফ বলটা আমাদের বন্দুক গুলির উপর প্রয়োগ করে। তাহলে গুলি আমাদের বন্দুকের উপর যে সমান পরিমাণ এই প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, এইটা আমাদের কোন দিকে প্রয়োগ করবে? এই যে পিছনের দিকে না? হ্যাঁ। এই বলটার কারণেই আমাদের 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 বন্দুকটা পিছনের দিকে আসে, বা তার একটা পশ্চাৎ বেগের সৃষ্টি হয়। তো এইটা এইটা সবচেয়ে ভালো ব্যাখ্যা দেয়া যায় আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে। তো তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মনে আছে? মনে নাই? এইটা মনে নাই? তো M1 E1 প্লাস M2। আচ্ছা দেখো, এইখানে M1 আমরা যদি ধরি বন্দুক এর ভর, সো এটা হচ্ছে বন্দুকের ভর। M2 হচ্ছে আমাদের বুলেটের ভর। তাহলে আমাদের এইখানে V1 হবে আমাদের বন্দুকের বেগ, এবং V2 হবে আমাদের বুলেটের বেগ।
আচ্ছা, আমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারি যে বুলেটের চেয়ে বন্দুক অনেক বেশি ভারী। তার মানে M1 ইজ গ্রেটার দেন M2। ভারী বলতে অনেকটাই ভারী, এবং বুলেট অনেক জোরে বের হয়ে যায়, সো বুলেটের বেগ ইজ গ্রেটার দেন বন্দুকের বেগ। আচ্ছা, এবং আমাদের বুলেট এবং বন্দুক শুরুতে মানে গুলি ছোড়ার আগে দুইটাই স্থির অবস্থায় থাকে, তার মানে U1 জিরো বলতে এইটা জিরো, এইটাও জিরো। যেহেতু বন্দুক এবং বুলেট দুইটাই একই মানে সরি স্থির অবস্থায় থাকে, সে দুইটাই জিরো। আচ্ছা, এ এইটা তো বুঝছো যে আমাদের দুইটাই জিরো হবে, কারণ দুইটাই স্থির অবস্থায় থাকে গুলি ছোড়ার আগে। তো আমাদের এখন কার বেগ বের করতে হবে, বা বন্দুকের বেগ, তাহলে M1 V1 ইজ ইকুয়াল টু মাইনাস M2 V2। আমরা যদি সামনের দিকে যে আমাদের বুলেট যাচ্ছে আমরা যদি এটাকে পজিটিভ ধরে নেই, তাহলে দেখো আমাদের V1 এর মানটা এখানে কি হবে বলো তো। দেখো আমাদের এখানে V1 এর মানটা কিন্তু নেগেটিভ হয়, নেগেটিভ হয় না? এই, হ্যাঁ, তাহলে আমাদের নেগেটিভ দ্বারা কি বোঝায়? নেগেটিভ দ্বারা পিছন দিকে। হ্যাঁ, নেগেটিভ দ্বারা বোঝায় যে আমরা যেইটিকে পজিটিভ ধরে নিছি, মানে আমাদের গুলির বেগটাকে পজিটিভ মানে সামনের দিকে, সরি বুলেটের বেগটাকে পজিটিভ মানে সামনের দিকে ধরে নিছি, তাহলে নেগেটিভ হবে এর উল্টা দিকে মানে পিছনের দিকে, তাহলে আমাদের বন্দুকের বেগ হবে পিছনের দিকে। সো এই পরিমাণ বেগে আমাদের বন্দুকটা পিছনের দিকে সো, এবং আচ্ছা এইটা আমরা, ভাইয়া, হ্যাঁ বলো। এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির দ্বিতীয় লাইনটা একটু দেখো তো। এখানে M1 V1 প্লাস M2 লিখছো। আচ্ছা, এখানে এখানে V2 হবে, আচ্ছা সমস্যা নাই, ওগুলা টুকটাক ভুল হইতেই পারে। আচ্ছা, ভুল হইলে তোমরা এগুলো ঠিক করে নিও। এটা তো বুঝতে পারছো না যে আমাদের এটা কেন পিছনের দিকে সরে আসে? ওইটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন আমাদের নতুন যেটা আসবে, যেটা আমাদের হচ্ছে রকেট উৎক্ষেপণ। আচ্ছা, এইটা হলো আমাদের রকেট উৎক্ষেপণ। তো আমাদের নর্মাল যেগুলা আমাদের এই যে গাড়ি চলে, ধরো আমাদের যে মোটরসাইকেল বা অন্যান্য যেগুলা গাড়িতে আমাদের এই যে পেট্রোল লাগে বা ডিজেল লাগে, বা পেট্রোল চালিত মানে পেট্রোল চালিত এবং ডিজেল চালিত যেগুলো গাড়ি আছে আর কি, এগুলো আমাদের কিভাবে চলে? এগুলো আমাদের ইঞ্জিন আছে আর কি। তো এই ইঞ্জিনের সাহায্যে আমাদের আমাদের কি করানো হয়, চাকাগুলা ঘোরানো হয়। তো তো চাকা ঘোরানোর সময় আমাদের মাটির সাথে, আমাদের মানে চাকা তো সবসময় মাটির সাথে বা রাস্তার সাথেই থাকে, তো তাদের চাকা এবং মাটির মধ্যে একটা এক ধরনের ঘর্ষণ বলের সৃষ্টি হয়। তো ঘর্ষণ বলের সৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের চাকাটা আমাদের ঘুরতে ঘুরতে এই যে আমাদের ভূমিতে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে, আমাদের চাকাটা মানে ঘুরতে ঘুরতে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে, এবং তার প্রতিক্রিয়া বলটা ভূমি সামনের দিকে দেয়, কার উপর? গাড়ির উপর। এই প্রতিক্রিয়া বলের কারণে আমাদের গাড়িগুলো সামনের দিকে যায়। বুঝছো? হুম। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের গাড়ি কিভাবে সামনের দিকে যায় এটা আমাদের জানা লাগবে না। আর আমাদের প্লেন যে চলে, উড়োজাহাজ, এই উড়োজাহাজে কি চাকা আছে? মানে হ্যাঁ, বললাম যে আমাদের প্লেন যে চলে, প্লেনে তো চাকা নাই, তো প্লেন আকাশে উড়ে কিভাবে? তো তো প্লেনের মধ্যে দেখবা যে এই প্লেনের আমাদের পাখার মধ্যে আমাদের বিশাল একটা টারবাইনের মতো একটা ফ্যান থাকে। তো এই ফ্যানটা অনেক জোরে ঘুরে। সো এটা আমাদের দুই দিকেই, এই যে প্লেনের আমাদের পাখার দুই দিকেই বিশাল পরিমাণ দুইটা টারবাইন মানে বড় ফ্যান, ওই যে যেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় আর কি। সো এত বড় ফ্যান তো থাকে না, বাট মানে খুব স্পিডে ঘুরে এরকম দুইটা ফ্যান থাকে দুই পাখায়। এই দুইটা ফ্যান যখন চালু থাকে তখন তারা ওই স্থানের বাতাসকে পিছনের দিকে ঠেলে দেয়, ফলে ওই
ওরা যে বাতাসের উপর একটা বল প্রয়োগ করলো, তার প্রতিক্রিয়া বলটা প্লেনের উপর গিয়ে কাজ করে, ওই বলের কারণে প্লেনটা উড়ে যায়। তো তোমাদের এগুলো আমি যেগুলো বললাম তোমরা চাইলে লিখে নিতে পারো। তো আমাদের এগুলো এখানে লাগবে না, তবে তোমরা চাইলে লিখে নিতে পারো যে আমাদের গাড়ি কিভাবে চলে, তারপর উড়োজাহাজ কিভাবে উড়ে, তোমরা এগুলো চাইলে নোটে লিখে রাখতে পারো। তবে আমাদের যেটা পড়তে হবে যে রকেট উৎক্ষেপণ। তো রকেটে আমাদের তো চাকাও নাই যে আমাদের চাকা মাটির উপর ঘর্ষণ বল দিবে এবং ওর প্রতিক্রিয়া বলে আমরা সামনের দিকে যাব, অথবা রকেট তো আমাদের মহাশূন্যে আহ তো আমরা যখন উৎক্ষেপণ করব তখন এটা তো পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে অনেক উপরে চলে যায়, মানে মহাশূন্যে চলে যায়। মহাশূন্যে তো এত, মানে মহাশূন্য হচ্ছে আমাদের বায়ু শূন্য স্থান, মহাশূন্যে বায়ু থাকে না। তো প্লেনের মতো তো এটা এটা বায়ুকে সরিয়ে কোনো প্রতিক্রিয়া বলও লাভ করতে পারবে না। তো এইখানে তাহলে রকেট উড়ে কিভাবে? রকেট উড়ে, এই যে দেখো চিত্রে দেখো আমাদের রকেটে বেশ কিছু জ্বালানি থাকে। তোমরা যদি রকেট উৎক্ষেপণের কোনো ভিডিও যদি তোমরা দেখো, তোমাদের মনে হবে যে রকেটের আমাদের পিছনের দিক দিয়ে মানে আগুন বেরোচ্ছে। তোমরা যদি কখনো রকেট উৎক্ষেপণের ভিডিও দেখো, এইটা দেখতে পারবো। আর না দেখলে আজকে ইউটিউবে দেখে নিও যে আমাদের রকেট উৎক্ষেপণ করলে আমাদের পিছনের দিক দিয়ে মনে হয় আগুন বের হয়। এটা মূলত আগুন না। তো আমাদের রকেটের এই রকেটের ভিতরে আমাদের কিছু দাহ্য জ্বালানি থাকে। তো এই দাহ্য আমাদের জ্বালানি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার মাধ্যমে এইখানে আমাদের কিছু গ্যাস উৎপন্ন করে, এবং এই গ্যাসগুলা এই আমাদের রকেটের পিছনের দিক দিয়ে বের হয়ে আসে। বের হয়ে আসার সময় এটা মানে তো বের হয়ে আসতেছে, এর আমাদের প্রতিক্রিয়া বল হিসেবে ওই জ্বালানিগুলা রকেটের উপর একটা প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলের ফলেই রকেটটা উপরের দিকে চলতে থাকে। আমার কথা বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো? তোমরা তো কোনো কথাই বলতেছো না। ভাইয়া আরেকবার বলতা। আচ্ছা দেখো, এই যে এই যে তোমরা চিত্রটা তো দেখতে পাচ্ছো। আমি কি বললাম তোমাদের, আমি যখন গাড়ি কিভাবে চলে এটা যখন আমি বলতেছিলাম তোমাদের, আমি বলছি যে গাড়ি ইঞ্জিনের সাথে চাকা ঘোরানো হয়, চাকাটা মাটির উপর ঘর্ষণ বল প্রয়োগ করে পিছনের দিকে, এবং মাটি প্রতিক্রিয়া বল হিসেবে সামনের দিকে একটা বল দেয়, ওই প্রতিক্রিয়া বলের কারণে গাড়ি সামনের দিকে যায়। এবং উড়োজাহাজে আমাদের একটা বড় পাখার সাহায্যে দুই দিকে বায়ুর উপর বল প্রয়োগ করা হয়, এবং বায়ু আবার প্রতিক্রিয়া বল দেয় প্লেনের উপর। সো ওই প্রতিক্রিয়া বলের কারণে প্লেনটা উড়ে যায়। কিন্তু রকেট আমাদের আমাদের রকেট তো উৎক্ষেপণ করার পরে রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাশূন্যে চলে যায়। তো আমাদের রকেটের কাজ মূলত হয় যে ওই যে আমরা যে স্যাটেলাইট পড়ছি মহাকর্ষ চ্যাপ্টারে, আমাদের স্যাটেলাইট গুলা ওই নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যাওয়া, এইগুলো হচ্ছে রকেটের কাজ। তো অত উচ্চতায় তো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল থাকে না। তো অত উচ্চতায় কিন্তু বায়ুও থাকে না যে আমাদের রকেট এই যে প্লেনের মতো ফ্যানের সাহায্যে চলবে, এটা তো হয় না। তো এই জন্য রকেটে বেশ কিছু দাহ্য জ্বালানি পদার্থ ইউজ করা হয়, মানে যেগুলো জ্বলতে পারে আর কি। তো এগুলো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে কিছু গ্যাস সৃষ্টি করে। এই গ্যাসগুলো আমাদের এই যে আমাদের রকেটের পিছনের দিক দিয়ে সজোরে মানে অনেক জোর গতিতে এগুলা বের হয়ে আসে। তো এইগুলা যে বের হয়ে আসলো, তো এর ভিতরে তো একটা বলের এই সৃষ্টি হয়েছে, যার কারণে তো এগুলো বের হয়ে আসছে। তো এরা তো আবার এই যে রকেটকে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল তো দিবে, এই জ্বালানিগুলা। এই প্রতিক্রিয়া বলের কারণে এই রকেটটা উপরের দিকে যায়। বুঝছো? হ্যাঁ, এবার তো বুঝছি। হ্যাঁ, তো রকেটে এক প্রকার আমাদের জ্বালানি ইউজ করা হয়। আচ্ছা, তোমাদের এরপরও কনফিউশন থাকলে তোমাদের যখন ভিডিও দিয়ে দিব তখন আবার শুনে নিবা। তো রকেটে এক প্রকার তবে এমন না যে ভিডিও করতেছি জন্য তোমাদের ক্লাসের মধ্যে না বুঝলে জিজ্ঞেস করবো না, এটা কিন্তু করা যাবে না। ক্লাসের মধ্যে যতক্ষণ না বুঝো ততক্ষণে জিজ্ঞেস করবা। আর মানে ভিডিও তো থাকবেই পরে। আর শোনো, আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমি যখন আগে নোবেলদের যখন পড়াইতাম, ওরা বেশ কয়েকজন ছিল, ওরা আহ, আমি ওদেরকে এইভাবে ভিডিও রেকর্ড করে
দিতাম আর কি। তো ওরা ওরা করতো কি, এই যে একদিন মানে এ পড়তো না, একদিন ও পড়তো না, মানে মানে ভিডিও দিয়ে দিতাম তো যে পরে দেখে নিবি। তো এই জন্য আমি আমি তোমাদের মানে শুরুতে মানে ভিডিও রেকর্ড আর করি নাই আর কি। তো এই চ্যাপ্টার রেকর্ড করতেছি কারণ এই চ্যাপ্টারটা একটু হার্ড আছে, আমাদের এই চ্যাপ্টারটা অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু আমাদের কঠিন কঠিন কনসেপ্ট আছে। তোমরা যদি এগুলো পরেও দেখে বুঝতে পারো, তোমাদের যদি এগুলো ভুলে যাওয়া বা সমস্যা হয়, এই জন্য রেকর্ড করতেছি। তবে প্রতিদিনই দুইজনেরই ক্লাস করতে হবে, যদি একজন যদি না থাকো তাহলে আমি কিন্তু ক্লাস নিব না। এ- এ- এটা মাথায় রাখিও। আচ্ছা। তো রকেটে এক প্রকার জ্বালানি ব্যবহার করা হয় যেটি আমাদের অক্সিজেনের সাথে, যেটি রকেটের পিছনের দিক দিয়ে দেখো, আমি যেগুলো লিখে দিচ্ছি আমি কিন্তু তোমাদের এগুলো ভালোভাবে বুঝাই দিচ্ছি। তো এই প্রতিক্রিয়া বলের কারণেই মূলত রকেট আমাদের গতিশীল হয়। এখন দেখো, নির্গত গ্যাসের ভর যদি ডেল এম হয় এবং গ্যাস নির্গমনের বেগ যদি ভি হয়, দেখো, এবং এই গ্যাসটা যদি আমাদের ডেল্টা টি সময় ধরে আমাদের যদি বের হয়, আচ্ছা, দেখো আমাদের এইখানে গ্যাস নির্গমনের মানে পরিমাণ ডেল এম। সো এটা যদি আমাদের এখন ডেল্টা টি সময় ধরে আমাদের নির্গত হয় এবং ডেল্টা টি সময় ধরে গ্যাস, আচ্ছা দেখো, এখানে আমাদের মানে গ্যাসের আদিবেগ হচ্ছে জিরো, কারণ গ্যাস তো আমাদের শুরুতে রকেটের মধ্যে ছিল। তাহলে আমাদের এইখানে আমাদের এই যে গ্যাসের ভরবেগের পরিবর্তন এখানে কি হবে বলো? সো এটা আমরা ভি মাইনাস ইউ ইন্টু এম, মানে এম ভি মাইনাস এম ইউ, আমরা এম একবারে কমন নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, এখানে ডেল এম হবে, কারণ এইখানে আমাদের, কারণ ডেল এম পরিমাণ আচ্ছা দাঁড়াও, এটা আমি ভালোভাবে লিখে দেই। সো এখানে হচ্ছে ডেল এমই হবে। তো ইউ তো জিরো, আর এইখানে আমাদের শেষ বেগ হচ্ছে ভি। তো এইখানে আমাদের এবং ভর হচ্ছে ডেল এম। তাহলে এইখানে আমাদের ইউ যদি জিরো হয় তাহলে এটা হবে ডেল এম ইন্টু ভি। এটা কি, এটা আমাদের যে নির্গত গ্যাস আছে এর ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তো এখন এই যে আমাদের রকেটের উপর যে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে এফ, এখন ডেল্টা টি সময় ধরে যদি গ্যাস নির্গমন হয়, মানে যে সময়টা ধরে ক্রিয়া বলটা, মানে গ্যাস নির্গমন করতে যে বলটা লাগবে ওইটা যদি ডেল্টা সময় ধরে ক্রিয়া করে, তাহলে রকেটের উপর যে প্রতিক্রিয়া বল দিবে গ্যাস, ওইটাও ডেল্টা টি সময় ধরেই ক্রিয়া করবে, তাই না? তাই তো, কারণ আমাদের ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল তো একই সময় ধরেই ক্রিয়া করে, আমরা তো এটা হ্যাঁ। দেখলাম যে রকেটের উপর। তাহলে আমাদের ক্রিয়াশীল বল কি হবে? দেখো, ক্রিয়াশীল বল আমরা কত ধরছি, এফ হলে, তাহলে আমাদের এই যে রকেটের ভরবেগের পরিবর্তন যদি ডেল্টা পি ড্যাশ ধরো, তাহলে এটা কি হবে, এফ ইন্টু ডেল্টা টি, কারণ আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে বল এবং
বলের ক্রিয়াকালের গুণফল। তো এটা হচ্ছে আমাদের গ্যাসের ভরবেগের পরিবর্তন এবং এটা হচ্ছে আমাদের রকেটের ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তো এইখানে আমাদের ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল আছে। আমরা ধরে নিব যে রকেটটা যেহেতু আমাদের মহাশূন্যে আছে, ওইখানে অন্য কোনো ধরনের বাহ্যিক বল ক্রিয়াশীল নাই। তো আমরা যদি এটাকে একটা সিস্টেম বিবেচনা করি, তাহলে এইখানে কি কি হবে? দেখো আমাদের এখানে কি হবে এটা, আমাদের দুইটার ভরবেগের মানে এই পরিবর্তন জিরো হবে না, মানে হবে। মোট মোট ভরবেগের পরিবর্তন। হুম। সো এইখানে তাহলে আমাদের যদি বাহ্যিক কোনো বল ক্রিয়াশীল না থাকে, তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে মোট ভরবেগের পরিবর্তন জিরো। আচ্ছা, তো এইখানে আমাদের মোট ভরবেগের পরিবর্তন, সো একটা হচ্ছে আমাদের নিচের দিকে আর একটা হচ্ছে আমাদের উপরের দিকে। সো ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তো আমরা এটাকে বিয়োগ দিয়ে লিখি, কারণ একটার দিক, আমাদের দুইটার দিক পরস্পর বিপরীত দিকে, তাহলে এদের মানে এদের লব্ধি বলতেই তো এদের বিয়োগফল, তাই না? তো এদের আমাদের ভরবেগের পরিবর্তন জিরো। সো এইখানে হচ্ছে ডেল এম ইন্টু ভি, আর এইখানে হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি। আচ্ছা, তাহলে আমাদের এখানে এফ সমান কি হবে? এফ সমান হবে ডেল এম বাই ডেল টি। আচ্ছা, তাহলে আমরা এখন ডেল এম বাই ডেল টি কে কি বলতে পারবো, একটু বলো তো দেখি। ডেল এম বাই ডেল টি কি? যদি ডেল টি সময়ে ডেল এম পরিমাণ গ্যাস নির্গমন হয়, তাহলে আমরা এটাকে গ্যাস নির্গমনের হার বলতে পারি না? সো এটা হচ্ছে আমাদের গ্যাস নির্গমনের হার। সো তোমাদের প্রশ্নে ডিরেক্ট গ্যাস নির্গমনের হারও দিয়ে দিতে পারে, অথবা ডেল এম ডেল টি ভি আলাদা আলাদা ভাবে দিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে আমাদের রকেটের উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের মান। এই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা যদি এখানে ডেল এম কি, ডেল এম হচ্ছে আমাদের ব্যবহৃত জ্বালানির ভর, বা আমাদের যে পরিমাণ গ্যাস বের হয়ে আসবে ওইটার ভর। ডেল টি হচ্ছে সময়, আর ভি তো তোমরা জানো এখানে গ্যাস নির্গমনের বেগ। আচ্ছা, এরপরে আমাদের দেখো, তাহলে আমরা এখানে সূত্রটা তাহলে আমরা কি পাইলাম? আমরা সূত্রটা পাইলাম এফ ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রকেটের উপর আমাদের কি ক্রিয়াশীল বল। সো রকেটের ত্বরণ আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে রকেটের ত্বরণ সমান কি হবে? এম ইন্টু এ। এখানে এম হচ্ছে রকেটের ভর। আচ্ছা, তাহলে এ সমান কি হবে? এ সমান হবে এফ ডিভাইড বাই এম। আচ্ছা, তাহলে 1/m, আর এফ এর মান কত? ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এ বুঝছো? এটা হচ্ছে আমাদের রকেটের ত্বরণ। আচ্ছা, এখন আমাদের এই রকেটটা, তো আমি বললাম যে এইটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে বা পৃথিবীর অভিকর্ষ। আচ্ছা, তো এই রকেটটা যদি আমাদের পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যদি থাকে, মানে রকেটকে তোমরা যদি মুক্তিবেগ না দাও, তো মুক্তিবেগ না দিলে তো এই পৃথিবীর মহাকর্ষ মানে পৃথিবীর আকর্ষণ ছেড়ে তো যাইতে পারবে না। তো রকেটটা যদি আমাদের পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে তার উপর তো অবশ্যই জি কাজ করবে, কাজ করবে না? তো জি আমাদের সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। আর আমাদের রকেটের ত্বরণটা কোন দিকে? উপরের দিকে। তাহলে তাহলে রকেটের উপর আমাদের কার্যকরী এই ত্বরণ কি হবে? তাহলে আমাদের রকেটের কার্যকর ত্বরণ হবে এ মাইনাস জি। জি। সো তখন এটা যদি আমাদের এই রকেটের যদি কার্যকর ত্বরণ হবে এইটা, যদি সে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকে। তবে ম্যাক্সিমাম ম্যাথ গুলাতেই আমরা এই জিটাকে বিবেচনা করব না।
আচ্ছা, তো এখন আমরা দুই একটা ম্যাথ দেখি, আমাদের আর 10 মিনিট আছে। হ্যাঁ, এখন এটা এটা পড়ো। এখানে কি বলছে, 2000 কেজি একটা রকেট, মানে রকেটের ভর এম দেওয়া হচ্ছে 2000 কেজি, প্রতি মিনিটে 180 কেজি জ্বালানি খরচ করে। আচ্ছা, তাহলে দেখো ডেল এম বাই ডেল টি এর মান কত। ডেল এম এর মান হচ্ছে 180 কেজি, এটার মান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এর মান কত, এর মান হবে 00 বা 3। আচ্ছা, এর মান কত, এর মান হচ্ছে 3, তাহলে ডেল এম বাই আমাদের, তাহলে ডেল টি এর মান হচ্ছে 3, এবং এইটার একক কি হবে, দেখো ডেল এম এর মান হচ্ছে কেজি, আর ডেল টি এর মান হচ্ছে সেকেন্ড, তাহলে কেজি পার সেকেন্ড। আর আমাদের দেখো এই যে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ, মানে ভি এর মান হচ্ছে আমাদের 200 মিটার পার সেকেন্ড। আমাদের বলছে রকেটের উপর ধাক্কা বা এফ এর মান, এফ এর মান কি হবে আমরা জানি, ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এর মান হচ্ছে 3 আর ভি এর মান হচ্ছে 200, তার মানে 600 নিউটন। বুঝছো? বুঝছি। আচ্ছা, এগুলা ইজি ম্যাথ, আমাদের রকেটের ম্যাথ কিন্তু সৃজনশীলও আসবে। আচ্ছা, এখানে খেয়াল করো, একটি রকেট খাড়া উপরের দিকে ওঠার সময় 2 সেকেন্ডে তার ভরের এত অংশ হারায়। তার মানে আমাদের ডেল এম আমাদের এখানে কি হবে, 2 সেকেন্ডে যদি তার ভরের এত অংশ হারায়, তার মানে এখানে আমাদের তার আদি ভর যদি আমাদের মানে ধরো তার আদি ভর হচ্ছে আমাদের আমাদের ক্যাপিটাল এম, এখানে বলছে যে রকেট তার ভরের এত অংশ হারায়। তো রকেটের মোট ভর মানে জ্বালানি সহ মোট ভর যদি আমাদের ক্যাপিটাল এম হয়, দেখো আমাদের এখানে রকেটের মোট ভর, এখানে জ্বালানি সহ মোট ভর, রকেটের মোট ভর এম হলে ডেল এম হবে আমাদের কি, ডেল এম হবে মানে ভরের পরিবর্তন, কতটুকু ভর হারাইছে, মোট ভরের 1/50 অংশ, মানে m/50। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। এ দেখো ডেল এম মানে কি, ভরের পরিবর্তন। সো ভরের পরিবর্তন কত, যতটুকু ভর হারাবে অতটুকুই তো তার ভরে চেঞ্জ হবে। সো আমাদের চেঞ্জটুকু কত, মোট ভর এম এর 1/50, মানে m/50। এবং আমাদের এই যে আমাদের জ্বালানি গ্যাস 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড, আমাদের বের করতে বলছে রকেটের ত্বরণ। আচ্ছা, তো এইখানে এখন আমাদের রকেটের উপর আমাদের নিচের দিকে আমাদের কি পরিমাণ বল কাজ করবে, এটা হচ্ছে mg পরিমাণ বল। আর রকেটের উপর ধাক্কা কত, দেখো ধরো এটা আমাদের রকেট, সো আমাদের রকেট যদি এইরকম না, যাই হোক, সো এটা হচ্ছে রকেটের দিকে আমাদের নিচের দিকে বল, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের রকেটের উপর ধাক্কা। তাহলে আমাদের রকেটের উপর নিট বলটা কি হবে বলো, এই রকেট আমাদের কোন দিকে এ এ যাইতেছে, আমাদের উপরের দিকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, রকেট যদি উপরের দিকে যায় তাহলে এখানে কোন বলটা এখানে বড় হবে বলো তো, বলো। এফ। এফ এইখানে বড় হবে, তাহলে যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত দিকে, তাহলে এদের লব্ধি হবে F - mg। জি। আচ্ছা, এখন এখন দেখো আমাদের নিট বল, বা আমরা যদি এফ নেট এইটাকে লিখি, তাহলে নেট আমাদের যে লব্ধি বল, লব্ধি বলটাই তো কোনো একটা বস্তুর উপর ত্বরণের সৃষ্টি করে। যদি একাধিক বল যদি ক্রিয়াশীল থাকে, তাহলে বস্তুর উপর ত্বরণ কে সৃষ্টি করে, লব্ধি বলটা। তো তাহলে লব্ধি বলের জন্য আমাদের ওই রকেটের ত্বরণ যদি এ হয়, ভর এম, তাহলে তাহলে রকেটের ত্বরণ কি হবে, এম এ হবে না? হ্যাঁ। তাহলে এফ নেট সমান মানে কি, F - mg। আচ্ছা সরি, এখানে এম এখানে আমাদের এখানে স্মল হাতের লিখছি, সো এখানে এফ হবে আমাদের সবগুলা আমাদের ক্যাপিটাল।
তো এইখানে হচ্ছে আমাদের এম জি, এইখানে হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, তো এফ মানে কি? এফ মানে হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, ডেল এম মানে কত? ডেল এম মানে হচ্ছে এম ডিভাইড বাই 50 ডিভাইড বাই ডেল টি কত? 2 সেকেন্ড ইন্টু ভি কত? ভি হচ্ছে 3 ইন্টু 10⁻³ মাইনাস এম ইন্টু জি ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে দেখো এই যে আমাদের তিনটা জায়গায় কিন্তু ক্যাপিটাল এম আছে, তাহলে ক্যাপিটাল এম আমরা তিনটা জায়গা থেকেই বাদ দিতে পারি। তাহলে এখানে 1/50/2 ইন্টু হচ্ছে 3 ইন্টু 10⁻³ মাইনাস জি এর মান হচ্ছে 9.8 আর এখানে থাকবে এ। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবা, কারণ এগুলা ম্যাথ মুখস্থ করা যাবে না। ফিজিক্সের ম্যাথ মুখস্থ করলেই কিন্তু শেষ, পরে আর কিছু মিলাইতে পারবে না। সো এটার অ্যান্সার হয় আমাদের 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, বুঝলে বলো, না বুঝলে আবার বলো, আবার বুঝাই দিচ্ছি। বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাদের রকেটের এই যে লাস্ট ম্যাথ, মানে লাস্ট ম্যাথ বলতে আমি রকেটের আরো ম্যাথ তোমাদের দিব কালকের ক্লাসে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এবং আমাদের আর 2.5 মিনিট আছে। এই ম্যাথটা আমরা দেখি। রকেটের জ্বালানি নির্গমনের বেগ ভি এর মান দেওয়া 3.1 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। রকেটের মোট ভর ক্যাপিটাল এম দেওয়া 2.45 ইন্টু 10⁶ কেজি। রকেটটিকে উৎক্ষেপণ মঞ্চ হতে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা দিতে কি হারে জ্বালানি ব্যবহার করতে হয়েছিল? আচ্ছা, তো আমাদের এখানে কি বের করতে বলছে বলো তো? জ্বালানি নির্গমনের হার। আচ্ছা, তো এইখানে আমাদের এই যে এই রকেটটা দেখো, আমাদের বলছে যে উৎক্ষেপণ মঞ্চ হতে, ধরো যে এটা আমাদের একটা উৎক্ষেপণ এই মঞ্চের উপর, ধরো যে এইখানে আমাদের রকেটটা রাখা ছিল, যে এইখানে আমাদের এই রকেটটা রাখা আছে। এটা আমাদের একটা, আমাদের এই যে আমাদের পৃথিবীতে একটা জায়গা আমাদের যেখান থেকে রকেটটা উৎক্ষেপণ করব। তাহলে এর উপর, এই রকেটের উপর আমাদের নিচের দিকে ক্রিয়াশীল বল কত? এমজি না? হ্যাঁ, তাহলে এফ ইজ ইকুয়াল টু এমজি, তাহলে এমজি কত হবে? 2.45 ইন্টু 10⁶। জি এর মান হচ্ছে এইটা। তো এইটা আমাদের, আচ্ছা সময় নাই, আমি তোমাদের এটা বুঝাই দেই, তোমরা সলভ করিও। সো আমাদের এত নিউটন বল রকেটটাকে নিচের দিকে টেনে ধরে রাখবে, তাই না? হ্যাঁ, তো এখন এই রকেটটাকে এই জায়গা থেকে উপরের দিকে তুলতে এর সমান পরিমাণ বিপরীতমুখী বল কিন্তু দেয়া লাগবে, তাই না? হুম, তাহলে রকেটটিকে উৎক্ষেপণ করতে আমাদের কি পরিমাণ বল লাগবে? সেম বলই লাগবে। সো রকেটটিকে উৎক্ষেপণ করতে আমাদের এফ পরিমাণ বলই লাগবে। তাহলে এফ সমান আমাদের কি আবার ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। সো এফ এর মান তোমরা এখান থেকে পাবা, ভি এর মান দেয়া আছে, আর তোমাদের দেখো জ্বালানি নির্গমনের হার মানে বের করতে বলছে, মানে ডেল এম বাই ডেল টি এর মানটাই বের করতে বলছে। এফ এর মান আছে, ভি এর মান আছে, তোমরা ডেল এম বাই ডেল টি এর মানটা বের করবে। বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এটা তোমরা করিও, আর আমার আরো ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকে ক্লাসের সময় প্রায় শেষ, আমরা এখানে শেষ করি আজকে। তো ঠিক আছে আজকে।